আচ্ছা, ইতিহাস মানে কি শুধুই কিছু শুকনো ঘটনা আর তারিখ? না, একদমই না। আসল ব্যাপারটা হলো দেখার ভঙ্গি। আর মিশরের গল্পে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে দৃষ্টিভঙ্গির একটা ছোট্ট পরিবর্তন পুরো ছবিটাই পাল্টে দিতে পারে। আচ্ছা, একটা মূর্তি কি আমাদের পুরো পৃথিবী দেখার চোখটাই বদলে দিতে পারে? চলুন, এই প্রশ্নটা নিয়েই আমরা ঢুকে পড়ি ঈশান নামের এক কিশোরের গল্পে। তার সাথে এক দারুণ যাত্রার জন্য তৈরি হয়ে যান। গল্পের শুরু হচ্ছে কায়রো শহরে। ঈশান আর তার মা সবেমাত্র এসে পৌঁছেছে একটা স্পন্সর্ড ট্যুরে। চারদিকে যা ব্যস্ততা, পুরনো সব স্থাপত্য দেখে মনে হচ্ছে যেন ইতিহাসের বইয়ের পাতা থেকে জীবন্ত একটা ছবি উঠে এসেছে। কিন্তু এই সব কিছুর মধ্যে ঈশানের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার কাছে ইতিহাস মানে কি? জাস্ট কিছু বোরিং ফ্যাক্টস যা মনে রাখতে হয়, আর কিছুই না। কিন্তু তার এই ভাবনাটা কি পাল্টাতে চলেছে? তো ঈশানের মা তাকে বোঝানোর চেষ্টা করছেন। বলছেন, আমরা গিজা যাচ্ছি গ্রেট পিরামিড দেখতে। এই পিরামিডগুলো ছিল প্রাচীন ফারাওদের সমাধি। ফারাও মানে আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের মিশরীয় রাজা। ভাবা যায় ব্যাপারটা কত পুরনো। তো ওরা যখন গিজায় পৌঁছালো, প্রথমেই চোখে পড়ল বিশাল এক পাথরের মূর্তি। মনে হচ্ছে যেন পিরামিডগুলোকে পাহারা দিচ্ছে। এটাই হলো স্ফিংস। কি যে বিশাল আর রহস্যময় দেখতে, মানে বলে বোঝানো যাবে না। জানেন, এই স্ফিংসের একটা দারুণ মানে আছে। মিশরীয়দের কাছে মানুষের মাথাটা হলো বুদ্ধির প্রতীক, আর সিংহের শরীরটা হলো শক্তির। তার মানে স্ফিংস আসলে জ্ঞান আর শক্তির এক অসাধারণ মেলবন্ধন। ঈশানের মা একটু স্যান্ডউইচ আর জল আনতে গেছেন, আর ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ব্যাপার। ওই বিশাল পাথরের মূর্তিটা, মানে স্ফিংস, হঠাৎ করে ঈশানের নাম ধরে ডেকে উঠল। ঈশান তো শুনে একেবারে যে ছেলেটা ইতিহাস একদম পছন্দ করে না, তার জন্য স্ফিংস যেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। বলল, আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি জীবনেও ভুলতে পারবে না। আর স্ফিংসের এই একটা কথাই ঈশানকে নিয়ে গেল সময়ের এক অদ্ভুত যাত্রায়। স্ফিংসের কথা শুনে ঈশান চোখ বন্ধ করল, আর যেই না চোখ খুলল, দেখল ও দাঁড়িয়ে আছে প্রাচীন নীল নদের তীরে। ওর চোখের সামনে ভেসে উঠল কিভাবে এই নদীটাই ছিল মিশরের জীবন, তার সবচেয়ে বড় আশীর্বাদ। একবার ভাবুন তো, ঈশান কিন্তু এখনকার সময় দেখছে না। ও যা দেখছে তা হল ৫,০০০ বছর আগের একটা সভ্যতার জলজন্ত ছবি। কতটা বিশাল একটা সময়, তাই না? ঈশানের চোখের সামনে তখন এক অন্য মিশর, যেখানে রাজারা খুব জ্ঞানী, সৈন্যরা দারুণ সাহসী, আর সারা দেশ জুড়ে শুধু উন্নতি আর উৎসবের মেজাজ। ইতিহাস বইয়ের সেই শুকনো কথাগুলোই যেন ওর চোখের সামনে একেবারে জীবন্ত হয়ে উঠল। এই সব দেখতে দেখতে ঈশান স্ফিংসকে জিজ্ঞেস করল পিরামিডগুলো নিয়ে। স্ফিংস ওকে জানালো, এই যে বিশাল ত্রিনকোনা বিল্ডিংগুলো দেখছ, এগুলো আসলে ফ্যারাওদের কবর। আর জানো, সব পিরামিডের মধ্যে ফারাও খুফুর পিরামিডটাই মিশরের সবচেয়ে বড়। এটা এত বিশাল আর এমনভাবে বানানো যে আজও লোকে অবাক হয়ে যায়। কবর দেওয়ার আগে রাজপরিবারের মৃতদেহগুলো নিয়ে একটা বিশেষ কাজ করা হতো। এই পদ্ধতিটার নাম মামিফিকেশন। মিশরীয়রা ভাবত পরকালের জীবনের জন্য শরীরটাকে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি। কাজটা কিন্তু বেশ কঠিন ছিল। পুরোহিতরা নানা রকম মশলা, কেমিক্যাল আর তেল দিয়ে মৃতদেহটাকে সংরক্ষণ করতেন, আর এই সংরক্ষিত শরীরটাকেই বলা হয় মামি। ভাবা যায়, এগুলো হাজার হাজার বছর ধরেও নষ্ট হতো না। তো এই টাইমলাইন ধরে ঈশানের সফর এবার আরও কয়েকজন বিখ্যাত মানুষের দিকে মোড় নিল, যারা মিশরের ইতিহাসে সবসময় বেঁচে থাকবেন। প্রথমে ঈশান দেখল রানী নেফারতিতিকে। বলা হয় তিনি নাকি ছিলেন মিশরের সবচেয়ে সুন্দরী রানী। তার রূপ আর ক্ষমতার কথা আজও লোকে বলে। এরপর সে দেখল রাজা তুতেনখামেনকে, একদম কিশোর এক সম্রাট, খুব কম বয়সেই মারা গিয়েছিলেন। কিন্তু তার মামি আর কবরটা যখন খুঁজে পাওয়া গেল, তিনি সারা দুনিয়ায় বিখ্যাত হয়ে গেলেন। আর এই অবিশ্বাস্য আবিষ্কারটা করেছিলেন হাওয়ার্ড কার্টার নামের একজন প্রত্নতত্ত্ববিদ ১৯২২ সালে। তার এই আবিষ্কারের পর সারা বিশ্বে একটা হইচই পড়ে গিয়েছিল, আর প্রাচীন মিশর নিয়ে মানুষের ধারণাও অনেকটাই পাল্টে যায়। ঈশানের এই টাইম ট্র্যাভেলটা হঠাৎই থেমে গেল।
কারণ ওর মা স্যান্ডউইচ আর জল নিয়ে ফিরে এসেছেন। এসে তো তিনি অবাক। দেখেন ঈশান ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে তিনি ওকে রেখে গিয়েছিলেন। আর এখানেই হলো আসল মজাটা। ঈশানের মধ্যে কি দারুণ একটা পরিবর্তন। যে ছেলেটা ইতিহাসকে বোরিং বলতো, সেই এখন গড়গড় করে মিশরের ইতিহাস বলছে। ঈশানের মা তো একেবারে অবাক। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তার ছেলে ফারাওদের নিয়ে এত কিছু জানে। তিনি জিজ্ঞেস করলেন, "কি রে, তোর কি এখন ইতিহাস ভালো লাগছে?" ঈশানের উত্তরটা ছিল খুব ছোট্ট, কিন্তু অনেক জোরালো। শুধু একটাই শব্দ, হ্যাঁ। আর এই এক হ্যাঁতেই ওর পুরো বদলটা ধরা পড়ে গেল। ঈশান মনে মনে স্ফিংসকে একটা ধন্যবাদ দিল। আসলে গল্পটা আমাদের এটাই শেখায়। ইতিহাস শুধু বইয়ের পাতায় আটকে থাকা কিছু ঘটনা নয়। ঠিকমতো দেখতে জানলে অতীত জীবন্ত হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, আমাদের সবার জীবনে এমন কোনো স্ফিংস কি আছে যা আমাদের দেখার চোখটাই বদলে দিতে পারে? প্রাচীন মিশর নামটা শুনলেই কেমন যেন চোখের সামনে ভেসে ওঠে বিশাল বিশাল পিরামিড আর রহস্যে ঘেরা মমি, তাই না? কিন্তু ইতিহাস কি শুধুই কতগুলো সাল তারিখ মনে রাখার বিষয়, নাকি এর ভেতরে একটা জীবন্ত অ্যাডভেঞ্চারও লুকিয়ে থাকতে পারে? চলুন আজ সেই উত্তরটাই খোঁজা যাক। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই উকি দেয়। আজ আমরা ঠিক এমনই এক ছেলের গল্প শুনব যে ঠিক এটাই চেয়েছিল। আর তারপর তার গোটা পৃথিবীটাই একেবারে বদলে গিয়েছিল। তো এই হলো গল্পের নায়ক ঈশান। সে তার মায়ের সাথে মিশর ঘুরতে এসেছে। কিন্তু এত বড় বড় পিরামিড, ফারাওদের রোমাঞ্চকর গল্প কোনো কিছুতেই তার মন বসছে না। তার কাছে ইতিহাস মানেই হচ্ছে একরাশ স্কুনি শুকনো তথ্য। ঈশানের এই কথাটা কিন্তু আমাদের অনেকেরই মনের কথা, তাই না? মাঝে মাঝে ইতিহাস মনে রাখাটা বেশ কঠিনই মনে হয়। কিন্তু এমন কি ঘটল যে ঈশানের এই ধারণাটাই পুরোপুরি পাল্টে গেল? চলুন দেখি। ঈশানের সামনে তখন দাঁড়িয়েছিল গিজার সেই বিখ্যাত গ্রেট স্ফিংস। ভাবুন তো একবার, মানুষের মাথা আর সিংহের শরীরের এই বিশাল মূর্তি হাজার হাজার বছর ধরে যেন পিরামিডগুলোকে পাহারা দিয়ে যাচ্ছে। এটা আসলে বুদ্ধি আর শক্তির এক অসাধারণ মেলবন্ধন। ঈশানের মা যেই না একটু দূরে গেছেন গাড়ি থেকে স্যান্ডউইচ আর জল আনতে, ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। পাথরের মূর্তিটা হঠাৎ কথা বলে উঠল, ঈশান, ঈশান! ছেলেটা তো অবাক, চেয়ে দেখল স্ফিংস সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। স্ফিংস ঈশানকে এক দারুণ যাত্রার কথা বলল, এমন এক জগতের দরজা খুলে দেবে যা সে কোনোদিনও ভুলতে পারবে না। আর ঠিক সেই মুহূর্তে বর্তমানকে পেছনে ফেলে শুরু হল অতীতের দিকে এক ম্যাজিকো যাত্রা। চোখ খুলতেই ঈশান দেখল চারপাশের রুক্ষ মরুভূমি আর নেই। সে দাঁড়িয়ে আছে বিশাল প্রাণবন্ত এক নদীর তীরে। শান্ত জলে ভেসে বেড়াচ্ছে পালতোলা নৌকা, আর নদীর দুপাশে যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। এটাই ছিল সেই বিখ্যাত নীল নদ যা মিশরকে জীবন দিয়েছিল। আচ্ছা, মিশরকে কেন নীল নদের দান বলা হয় জানেন? কারণ এই একটা নদী প্রাচীন মিশরীয়দের সবকিছু দিয়েছিল: উর্বর জমি, জল, যাতায়াতের সুবিধা। বলা যায় নীল নদ ছাড়া এত বড় একটা সভ্যতা হয়তো গড়ে উঠতেই পারত না। ঈশান যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠতে দেখল এক সমৃদ্ধশালী সভ্যতাকে। জ্ঞানী ফারাওদের শাসন, রাজ্যের সুরক্ষায় সাহসী সৈনিকদের কুচকাওয়াজ আর সাধারণ মানুষের উৎসবে মেতে ওঠা, সবকিছুই চোখের সামনে ঘটছে। প্রাচীন মিশর ছিল সত্যিই এক ঐশ্বর্য আর আনন্দের দেশ। স্ফিংস এবার ঈশানকে পিরামিডের রহস্যটা বোঝাল। এই যে বিশাল ত্রিভুজের মতো স্থাপত্যগুলো, এগুলো আসলে ছিল প্রাচীন মিশরের রাজা অর্থাৎ ফারাওদের সমাধিস্থল। এই সব পিরামিডের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ফারাও খুফুর পিরামিড। এটা শুধু মিশরের সবচেয়ে বড় পিরামিডই নয়, প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। ভাবা যায় হাজার হাজার বছর ধরে এটা এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? ফারাওদের মৃত্যুর পর তাদের দেহ কিভাবে পিরামিডের ভেতরে রাখা হতো? এর পেছনে কিন্তু এক অত্যন্ত জটিল আর রহস্যময় প্রক্রিয়া ছিল। চলুন সেই প্রক্রিয়াটাই একটু জেনে নেওয়া যাক। মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পরেও একটা জীবন আছে, তাই তারা মৃতদেহকে মামি বানিয়ে খুব যত্ন করে রাখত। প্রক্রিয়াটা ছিল দারুণ মজার। প্রথমত, দেহটাকে পচনের হাত থেকে বাঁচাতে বিশেষ রাসায়নিক ব্যবহার করা হতো। ব্যাপারটা অনেকটা শশাকে আচার বানিয়ে বছরের পর বছর টিকিয়ে রাখার মতো। এরপর বিভিন্ন সুগন্ধি মশলা আর তেল মাখিয়ে পরকালের যাত্রার জন্য তৈরি করা হতো।
আর সবশেষে পুরো শরীরটা দামি লিনেন কাপড় দিয়ে খুব যত্ন করে মুড়ে দেওয়া হতো, ঠিক যেন একটা মূল্যবান উপহার প্যাক করা হচ্ছে। মিশরীয় পুরোহিতরা এই মমি বানানোর কাজটা কিন্তু অত্যন্ত নিষ্ঠার সাথে করতেন। এটা তাদের কাছে শুধু একটা প্রক্রিয়া ছিল না, ছিল এক পবিত্র আর গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব, যা খুব সাবধানে পালন করতে হতো। এবার মিশরের 2 বিখ্যাত শাসকের সাথে পরিচয় করা যাক। বাম দিকে আছেন রানী নেফারতিতি, যিনি তার সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত ছিলেন, আর ডান দিকে আছেন রাজা তুতেনখামেন। ওনাকে কিশোর রাজা বলা হয় কারণ তিনি খুব অল্প বয়সেই সিংহাসনে বসেন এবং মারাও যান। যদিও তুতেনখামেন খুব বেশি দিন রাজত্ব করেননি, কিন্তু তার সমাধি আবিষ্কার ছিল ২০ শতাব্দীর অন্যতম সেরা একটা ঘটনা। হাওয়ার্ড কার্টার নামের এক ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ প্রায় অক্ষত অবস্থায় তার সমাধিটা খুঁজে পেয়েছিলেন, যা নিয়ে সারা বিশ্বে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল। হঠাৎ করে ঈশানের ঘোরটা কেটে গেল। সে দেখল তার মা ফিরে এসেছেন। সে ঠিক সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু তার ভেতরের পৃথিবীটা আর আগের মতো ছিল না। কিছু একটা বদলে গেছে। ঈশানের পরিবর্তনটা ছিল চোখে পড়ার মতো। যে ছেলেটা কিছুক্ষণ আগেও ইতিহাসকে বিরক্তিকর বলছিল, সে এখন অনর্গল ফারাও খুফু আর কিশোর রাজা তুতেনখামেনের গল্প বলছে। তার কাছে ইতিহাস এখন আর শুধু বইয়ের শুকনো পাতা নয়, এক জীবন্ত অভিজ্ঞতা। ঈশানের মা তো রীতিমতো অবাক। তার ছেলে, যে কিনা ইতিহাসকে এত অপছন্দ করত, সে এখন মিশর নিয়ে এত কিছু জানে। তার বিস্ময়ভরা প্রশ্নের উত্তরে ঈশানের মুখে ছিল শুধু একটাই সরল উত্তর, হ্যাঁ। ঈশান মনে মনে স্ফিংসকে একটা ধন্যবাদ জানাল। এই জাদুকরী যাত্রার জন্যই তো ইতিহাস তার কাছে এক দারুণ অ্যাডভেঞ্চারে পরিণত হয়েছে। সে আজ বুঝেছে, ইতিহাস শুধু পড়ার জিনিস নয়, অনুভব করার জিনিস। ঈশানের এই গল্পটা আমাদের মনে এক নতুন ভাবনা জাগিয়ে তোলে। একবার ভাবুন তো, যদি কোনো প্রাচীন স্থাপত্য আমাদের সাথে কথা বলতে পারত, তাহলে তার কাছ থেকে কত অজানা রহস্যের কথা জানা যেত। প্রশ্নটা ভাবার মতো, তাই না? প্রাচীন মিশর, এই নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? বিশাল পিরামিড, রহস্যময় মামি, সোনা দিয়ে মোড়া মুখোশ, তাই না? চলুন আজ সেই অসাধারণ আর রহস্যময় সভ্যতার গভীরে ঢু মারা যাক। প্রাচীন মিশরের পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, বা হয়তো এমনিতেই এই সভ্যতা নিয়ে আগ্রহ আছে? তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। চলুন সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো এমনভাবে জেনে নিই যেন আর কোনোদিন ভুল না হয়। আমাদের এই আলোচনাটাকে আমরা মোট 5টা ভাগে সাজিয়েছি। প্রথমে দেখব এই সভ্যতার শুরুটা কিভাবে হলো, তারপর জানব ফরাওদের কথা, এরপর পিরামিডের রহস্য, মমিকরণের অদ্ভুত প্রক্রিয়া, আর সব শেষে থাকবে তুতানখামেনের সমাধি আবিষ্কারের সেই রোমাঞ্চকর গল্পটা। তো যে কোনো বড় গল্পের মতো প্রাচীন মিশরের গল্পেরও একটা শুরু আছে, আর সেই শুরুটা হয়েছিল নীল নদের পাশ থেকে। চলুন ফিরে যাই সেই সময়। ভাবা যায়, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের কথা, যখন পৃথিবীর বেশিরভাগ জায়গায় ছিল বলতে গেলে অন্ধকারে, তখন মিশরে এক দারুণ উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। এটা কিন্তু মানব ইতিহাসের একটা বিশাল ব্যাপার। আচ্ছা, নীল নদকে মিশরের দান বলা হয় কেন? কারণটা খুব সহজ, আবার খুব গভীর। এই নদীটাই ছিল মিশরের সবকিছু, তাদের লাইফলাইন। প্রতি বছর এর বন্যায় জমি উর্বর হতো, আর সেই জমিতেই ফলত প্রচুর ফসল। মানে নীল নদ ছাড়া মিশর অচল ছিল। যে কোনো শক্তিশালী সভ্যতার পেছনেই তো থাকে শক্তিশালী শাসক, তাই না? মিশরের ক্ষেত্রে তারা ছিলেন ফারাও। চলুন এবার তাদের ব্যাপারটাই একটু জেনে নেওয়া যাক। ফারাও মানে কিন্তু শুধু একজন রাজা নন। মিশরীয়দের কাছে তারা ছিলেন জীবন্ত দেবতা। তারা বিশ্বাস করত যে ফেরাওরা পৃথিবীতে দেবতাদের হয়ে শাসন করছেন, আর এই বিশ্বাসটাই তাদের দিত অকল্পনীয় ক্ষমতা। এতটাই ক্ষমতা যে তারা বিশাল বিশাল পিরামিড তৈরি করিয়ে ফেলতেন। এই ফারাওদের নেতৃত্বেই মিশর কিন্তু জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা আর সম্পদে একদম ফুলে ফেপে উঠেছিল। তারা বিশাল বিশাল মন্দির বানিয়েছে, ব্যবসা বাণিজ্যের পথ খুলে দিয়েছে, আর এমন এক শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছিল যা তাদের সভ্যতাকে শত শত বছর ধরে রক্ষা করেছে। প্রাচীন মিশর বললেই যে ছবিটা আমাদের মাথায় আসে তা হলো পিরামিড। কিন্তু এগুলো আসলে কি, কেন বানানো হয়েছিল? চলুন এই বিশাল স্থাপত্যের রহস্যটা একটু ভেদ করা যাক। আমরা সবাই জানি পিরামিডগুলো দেখতে বিশাল ত্রিভুজের মতো, কিন্তু এই বিশেষ আকৃতির পেছনেও একটা কারণ ছিল।
মিশরীয়রা ভাবত যে এই ত্রিভুজাকার পথ বেয়েই ফ্যারাওয়ের আত্মা সোজা স্বর্গে পৌঁছে যাবে। গিজার এই পিরামিডগুলোর দিকে একবার দেখুন, কি বিশাল! আজকের দিনে এত প্রযুক্তি থাকার পরেও এমন কিছু বানানো কঠিন। ভাবুন তো, তারা কিভাবে লক্ষ লক্ষ পাথরের ব্লক দিয়ে এত নিখুঁতভাবে এগুলো তৈরি করেছিল। এটা সত্যি একটা বিরাট রহস্য। পিরামিডগুলোকে বলা হয় এডিফিস, মানে একটা বিশাল রাজকীয় ভবন। কিন্তু এগুলোর মূল উদ্দেশ্য ছিল ফারাওদের সমাধি হিসেবে কাজ করা। মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর ফারাওদের আত্মা এখান থেকেই পরকালের যাত্রা শুরু করত। তাই এত আয়োজন, এত যত্ন। মিশরে তো অনেক পিরামিড আছে, কিন্তু ফারাও খুফুর পিরামিডটা একেবারে আলাদা। এটা মিশরের সবচেয়ে বড় পিরামিড, আর শুনলে অবাক হবেন, প্রায় ৪,৫০০ বছর ধরে এটাই ছিল মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য। আচ্ছা, পিরামিডের ভেতরে ফারাওদের শরীর হাজার হাজার বছর ধরে ঠিকঠাক থাকত কিভাবে? এর উত্তর হল মমিকরণ। চলুন এই অদ্ভুত আর জটিল প্রক্রিয়াটা সম্পর্কে জানা যাক। মিশরীয়দের কাছে মৃত্যু মানে কিন্তু সব শেষ নয়, বরং তারা ভাবত এটা একটা নতুন জীবনের শুরু। আর তাদের বিশ্বাস ছিল পরকালে বেঁচে থাকতে হলে শরীরটাকেও লাগবে। ঠিক এই কারণেই তারা মমিকরণের মাধ্যমে শরীরকে এমনভাবে সংরক্ষণ করত যাতে সেটা অনন্তকাল টিকে যায়। মামি বানানো কিন্তু মোটেও সহজ কাজ ছিল না। এটা ছিল একটা লম্বা আর জটিল প্রক্রিয়া। পুরোহিতরা প্রথমে শরীর থেকে ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ বের করে নিতেন, তারপর বিশেষ এক ধরনের লবণ দিয়ে শরীরটাকে শুকানো হতো, আর সব শেষে দামি তেল আর কাপড় দিয়ে পুরো শরীরটা মুড়ে ফেলা হতো। এই পুরো কাজটা করতে প্রায় ৭০ দিনের মতো সময় লেগে যেত। তো আমরা পিরামিড, ফারাও আর মমিকরণ নিয়ে জানলাম। এবার এমন একটা আবিষ্কারের গল্প বলবো যা এই সব কিছুকে এক সুতোয় গেঁথে ফেলে। গল্পটা হলো কিশোর রাজা তুতানখামেনের সমাধির। এখানে দুজন মানুষকে দেখতে পাচ্ছি। বাম দিকে আছেন কিশোর ফারাও তুতানখামেন, যিনি খুব অল্প বয়সেই মারা যান, আর ডান দিকে হলেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার। এই কার্টারই বহু বছর চেষ্টার পর তুতানখামেনের হারিয়ে যাওয়ার সমাধিটা খুঁজে বের করেছিলেন। ভাবুন একবার, তুতানখামেনের মৃত্যুর পর তার সমাধিটা প্রায় ৩,০০০ বছরেরও বেশি সময় ধরে মরুভূমির বালির নিচে চাপা পড়েছিল। কেউ এর কথা জানতই না। তারপর ১৯২২ সালে হাওয়ার্ড কার্টারের নাছোড়বান্দা মনোভাব আর অক্লান্ত পরিশ্রমের ফলে এই গুপ্তধন আবার পৃথিবীর সামনে আসে। হাওয়ার্ড কার্টার যখন প্রথম সমাধির দরজায় একটা ছোট্ট ছিদ্র করে ভেতরে উকি দেন, তখন তার সঙ্গী তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কিছু দেখতে পাচ্ছেন? উত্তরে কার্টার শুধু বলেছিলেন, হ্যাঁ, বিস্ময়কর জিনিসপত্র। আর তার এই আবিষ্কার সত্যিই ছিল বিস্ময়কর। এখান থেকে আমরা প্রাচীন মিশর সম্পর্কে যা জানতে পেরেছি তা অমূল্য। আমরা তো প্রাচীন মিশর নিয়ে অনেক কিছু জানলাম, কিন্তু তুতানখামেনের সমাধির আবিষ্কার আমাদের একটা কথা বারবার মনে করিয়ে দেয়। এই মরুভূমির বালির নিচে এখনো কত রহস্য যে লুকিয়ে আছে তা আমরা জানি না। কে বলতে পারে, ভবিষ্যতে হয়তো এর চেয়েও বড় কোনো আবিষ্কার আমাদের সবার জন্য অপেক্ষা করছে।